আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। কোটা নিয়ে আপিল বিভাগের রায় অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। এ নিয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এদিকে নির্বাহী বিভাগের আদেশে আজও সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। আপনাদের সামনে উপস্থাপন করব, আমরা দিয়ে দেব। তো অ্যাকচুয়ালি তো আপনি জানেন যে যেহেতু ইন্টারনেট নাই, এবং ইন্টারনেট নাই যেভাবে এই সন্ত্রাসীরা আমাদের সার্ভারটাকে ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, এটা সময় লাগছে। তো সেই কারণে কিন্তু আমরা প্রজ্ঞাপনটা যে দেব, হ্যাঁ, কিসের মাধ্যমে দেব, তো সে একটি বিষয় আছে। তো আমি মনে করি যে আগামীকালকে যখন আপনার এই কারফিউটা শিথিল হবে, সেই সময় আমরা আনুষ্ঠানিকভাবে সুন্দরভাবে বলতে পারবো। আমরা একটু রাষ্ট্রের নিয়মকানুন এবং চলমান পরিস্থিতিকে অবশ্যই সেটা বিবেচনায় নিয়েই আমার মনে হয় বিষয়টি করাটা ভালো। প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, এটা আনুষ্ঠানিক ঘোষণা যখন হবে তখন থেকেই কার্যকর। হ্যাঁ, আনুষ্ঠানিক ঘোষণা যখন হবে তখন থেকেই কার্যকর। হ্যাঁ, অনতিবিলম্বে। রাইট। প্রজ্ঞাপন জারি হওয়ার পর থেকেই এটা কার্যকরী হয়ে যাবে, অনতিবিলম্বে। প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, এটা তো ক্লিয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি এবং জামায়াত শিবির একসাথে দেশের সাম্প্রতিক সহিংসতা ঘটিয়েছে। এবার আর সহজে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন সরকার প্রধান। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ছাত্রদের বিপক্ষে সেনাবাহিনী নামানো হয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রাজনৈতিকভাবে সংকট সমাধান না হওয়ায় কারফিউ দিতে বাধ্য হয়েছে সরকার। জানান, পরিস্থিতির উন্নতি হওয়ার সাপেক্ষে স্থানভেদে কারফিউ শিথিল করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সংকট উত্তরণ এবং অর্থনীতির চাকা সচল রাখতে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে, সেই জন্য আপনাদের ডেকেছি। কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে, ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি, কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের আশ্বাসের পরও কোটা আন্দোলনকে পুঁজি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে ধ্বংস করা হয়েছে জনসেবায় নিয়োজিত বহু প্রতিষ্ঠান ও স্থাপনা। ব্যবসা বাণিজ্য মানুষের জীবন মান উন্নত এবং যেগুলি সহজ করবে সেই জায়গাগুলির উপরে কিন্তু আঘাত আসলো। বিডিবিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের শতাধিক গাড়ি পোড়ানো হয়েছে, সেখানে আগুন দেওয়া হয়েছে, সেতু ভবন, মেট্রো রেল স্টেশন ভাঙচুর, আপনারা ইন্টারনেট আছেন, ডাটাবেস সেন্টারও তো পুড়িয়ে দিয়েছে। সরকার পতনের ষড়যন্ত্র হিসেবে পরিকল্পিতভাবে দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টির পেছনে বিএনপি জামাত দায়ী উল্লেখ করে সরকার প্রধান বলেন, হত্যাকাণ্ড আর সহিংসতার সাথে জড়িতদের শক্ত হাতে দমন করা হবে। এরা কারা? খুব অপরিচিত কেউ না। আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি। সাজাপ্রাপ্ত আসামি যে গ্রেনেড হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল, এই সাজাপ্রাপ্ত আসামি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। যে কটা ঘটনা, যতগুলি খুন খারাপি, এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে। জেলায় জেলায় খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে, তারা কেউ নাই, সব ঢাকা, কিন্তু ঢাকা শহরে না, ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি হয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার বাধ্য হয়ে কারফিউ দিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, অবস্থার উন্নতি হওয়া সাপেক্ষে শিথিল হবে কারফিউ। অনেকেই বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামানো। আমি রাজনীতি করে, ছাত্র রাজনীতি করে এসেছি। ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওই সেনাবাহিনী যে কী করতে পারে আমার জানা আছে, কাজে আমরা কখনো আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে, তারপর আর্মি নামাতে আমরা বাধ্য হয়েছি। কারফিউ আমরা যখনই সিচুয়েশন ভালো হবে সময় বুঝে আমরা দেবো। জেলাগুলিতে আমরা বলেছি যেসব জেলা এখন
তারা কোনো গোলমাল করতে পারছে না। সেই জেলাগুলি কোথায় কত ঘন্টা কারফিউ থাকবে, কোথায় থাকবে না, সেই অধিকারটা তাদেরকে দিয়ে দিয়েছি। আর ঢাকায় আমরা সেই ব্যবস্থাই নিচ্ছি, যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে। দেশের চলমান পরিস্থিতিতে স্পেন এবং ব্রাজিল সফর বাতিল করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা বন্ধ করে দ্রুত ব্যবসা পরিবেশ নিশ্চিত করা, আমদানি রপ্তানি কার্যক্রম চালু এবং সীমিত পরিসরে হলেও ইন্টারনেট সেবা চালু করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। সোমবার প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময়কালে তারা এসব দাবি জানান। একই সাথে গত কয়েকদিনে দেশ জুড়ে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের বিচারের দাবিও জানান ব্যবসায়ী নেতারা। নজরানা চৌধুরীর রিপোর্ট। বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনে রাজধানী ও আশেপাশের এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। এই সহিংসতা এবং তার প্রেক্ষিতে সরকারের দেয়া কারফিউয়ের কারণে ব্যবসা বাণিজ্যে এক ধরনের স্থবিরতা চলে এসেছে। এরকম একটা অবস্থার মধ্যেও এই অবস্থায় সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় অনুষ্ঠানে তারা এসব সহিংসতার নিন্দা জানান। আপনার স্বার্থকে শক্তিশালী করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। যারা আমার দেশকে পুড়িয়েছে তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। আমার মনে হয় সেগুলি বিচারের আওতা আনেন। যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে, এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা। ব্যবসা বাণিজ্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অতীতে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। এখনও এক ধরনের সংকট চলছে উল্লেখ করে এই সংকটে ব্যবসায়ীরা যেমন সরকারের পাশে থাকবে, তেমনি দেশের পরিস্থিতি উন্নতি করার মাধ্যমে দ্রুত ব্যবসার পরিবেশ সৃষ্টিরও দাবি জানান তারা। আমাদের যে ফ্যাক্টরিগুলি যদি আমরা চালু রাখতে পারি তাহলে আমাদের যে শ্রমিকগুলি একটা সুশৃঙ্খল পরিবেশে আমাদের ফ্যাক্টরির ভিতরে থাকবে। কিন্তু এরা যদি ফ্যাক্টরি বন্ধ থাকে তাহলে বাইরে যদি থাকে তাদেরকে বিভিন্নজন ইউজ করার জন্য বিভিন্নজন তাদেরকে নিয়ে যেতে পারে। আমরা যখন দেখি যে মেট্রো রেল নষ্ট হচ্ছে, এটা আমাদের বুকে লাগে। এটা হতে পারে না, আমরা এটার পাশে নাই। সো এখানে যারা এটা করেছেন তাদেরকে আপনারা আইনের কারাগারে নিয়ে আসেন, আপনারা ভালো তদন্ত করেন। এবং একটা জিনিস বলতেই হবে যে এইটার আগে আমাদের যে ইন্টেলিজেন্স এতগুলো এজেন্সি আছে তারা আমাদেরকে এইসব তথ্য দিয়েছে কিনা, আপনাকে কেন ওই তথ্যগুলো দেওয়া হলো না, এইটা আমরা জানতে চাই। সারাদিন আপনারা মিলিটারি কর্ডন দিয়ে আমাদেরকে ট্রান্সপোর্ট ঢাকা এবং চিটাগং রাস্তা রিলিঙ্ক না করলে আমরা পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের কিছু থাকবে না। আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ আমাদের এক একটা ক্রেতাকে 5টা করে ইমেল পাঠাচ্ছে যে বাংলাদেশ থেকে আর মাল নেওয়া যাবে না। এটা আমাদেরকে ক্ষতি করছে অনেক দূরের জন্য। আজকে থেকে আপনারা সীমিত পরিমাণে শুধু ইমেল চালু করে দেন, এটা পারবো, নিশ্চয়ই আমরা পারবো। অর্থনৈতিক কর্মকাণ্ড দ্রুত শুরু না করা গেলে কর্মসংস্থান ও রপ্তানি কার্যক্রম মুখ থুবড়ে পড়বে বলেও জানান ব্যবসায়ী নেতারা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের বাসায় পুলিশি তল্লাশি চালানো হচ্ছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের ওপর দলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নৃশংসভাবে হত্যা চালিয়েছে সরকার। দেশে কারফিউ জারির মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণকে চরম বিপর্যয় ও দুর্ভোগের মধ্যে নিক্ষেপ করেছে সরকার। ফখরুল বলেন, কোটা বিরোধী আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও কাল্পনিক অভিযোগ এনে দলীয় নেতাকর্মীদের হেনস্থা করা হচ্ছে। গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে রিমান্ডে নিয়ে চরম নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ তার। বলেন, অন্যায় অবিচার চালিয়ে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসক টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও পারবে না। গ্রেফতারকৃত নেতৃবৃন্দকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের বাসায় পুলিশি তল্লাশি বন্ধের আহ্বান জানান মির্জা ফখরুল।
দেশের সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলেও জানান তিনি। দেশবাসীর কাছে সহযোগিতাও চান সেনা প্রধান। সোমবার রাজধানীতে সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। শিক্ষার্থীদের কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতার ঘটনা ঘটে। দেশের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমালের রক্ষায় গত 19 জুলাই রাত 12টার পর সেনা মোতায়েন করা হয় সারা দেশে। রাজধানীতে মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাহিনীর সদস্যদের খোঁজ খবর নেন তিনি। এ সময় নানা দিক নির্দেশনাও দেন বাহিনী প্রধান। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণ ও রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী সব সময় পাশে রয়েছে। যে পরিমাণ জনগণের সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে অবর্ণনীয়। এই সম্পদ কারো ব্যক্তিগত না, এই সম্পদ জনগণের সম্পদ। সুতরাং এই জনগণের সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে বলে জানান তিনি। পাবলিকের মধ্যে একটু কনফিডেন্স নিয়ে আসতে হবে, একটা স্বস্তি নিয়ে আসতে হবে। আমার ধারণা যে কিছু সময় লাগবে, বাট এটা হয়ে যাবে। বাট লাইফ লাইন ইজ অলরেডি এস্টাবলিশড, এটাকে সাস্টেইন করতে হবে। আমরা সঠিক দিকেই এগিয়ে যাচ্ছি, হয়তো আরেকটু সময় লাগবে, আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফেরত যেতে পারবো। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তায় দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। বাহিনীর সরব উপস্থিতি জনমনে স্বস্তি দিয়েছে। কারফিউ চলাকালে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে তা জনগণকে মেনে চলার অনুরোধ জানানো হয়। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিদ্যুৎ প্রিপেইড মিটার ব্যবহারকারী 2,40,00,000 গ্রাহক। ডিপিডিসি ডেস্কোতে এসে ইমার্জেন্সি ব্যালেন্স বাড়িয়ে নিচ্ছেন তারা। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও রিচার্জ করতে পারেননি অনেকেই। তামজিদ সুমনের রিপোর্ট। সারা দেশে চলমান কারফিউয়ের মধ্যেই দুর্ভোগ মাথায় নিয়ে বের হতে হয়েছে এই মানুষগুলোকে। মানুষের এই দীর্ঘ সারি বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জের। রাজধানীর গুলশানের এই প্রিপেইড মিটার রিচার্জ সেন্টারে গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ায় চরম বিপাকে এসব গ্রাহক। এখানে লাইনে দাঁড়িয়ে 2 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত মনে হয় যে না আমাদের লাইন পেতে সম্ভবত আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে, এখন বাসায় বাচ্চা আছে, মহিলারা আছে, এরা কাজ করছে, এদের জন্য চরম ভোগান্তি। আমাদের কাছে বলারও কিছু নাই, কোনো অভিযোগ দেওয়ারও কেউ নাই, কেউ দেখারও কেউ নাই। নারী পুরুষের দীর্ঘ সারির এই মানুষদের অনেকের কার্ডের ব্যালেন্স শেষ হয়েছে, আবার এমন অনেকেই আছেন যারা আশঙ্কা মাথায় নিয়ে এসেছেন কখন যেন ব্যালেন্স শেষ হয়ে যায়। ভোগান্তিস্ত হইতো না, যদি অটোতে আমাদের ভরে দিত, পরে আমাদের থেকে কাইটা নিলে কোনো সমস্যা ছিল না। সংসার ফলে এখানে দাঁড়ায় আছি, আর কতক্ষণ সিরিয়ালে থাকতে হবে সেটাও জানি না। কার্ড রিচার্জ করতে না পেরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন অনেকেই। সবচেয়ে বিপাকে আছেন হঠাৎ অকার্যকর হওয়া কার্ড পরিবর্তন করা নিয়ে। আমাকে ফোন কল করছে সকাল 9টার সময় যে আপনি অফিসে আসেন। এখন আমি অফিসে আসছি বলে এখন সকাল 6টার সময়, সন্ধ্যা 6টার পর আসছে আমার কার্ড নেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি তাদেরকে পর্যায়ক্রমে আমাদের সর্বোচ্চ সেবাটুকু দিয়ে তাদেরকে ফেরানো আর কি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অবর্ণনীয় কষ্ট সহ্য করেও অনেকে কার্ড রিচার্জ করতে পারেন নাই। আমরা ভিতরে অফিসে কথা বলেছি, এই দায়িত্বরত কর্মকর্তারা বলেছেন তাদের যথাসাধ্য চেষ্টা তারা করছেন। আমরা একটি প্রশ্ন তাদেরকে করেছি যে এটি কি অটোমেটিক যে ইমার্জেন্সি ব্যালেন্স এখানে ভরে দেওয়া হচ্ছে সেটি অটোমেটিক করে দেওয়া যেত কিনা। তারা বলেছেন যে অটোমেটিক করে দেওয়া যেত, কিন্তু সেটিও ব্যাহত হচ্ছে শুধুমাত্র ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলেই। এদিকে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রিচার্জ সেন্টার পরিদর্শন করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন মানুষের ভোগান্তি কমানোর চেষ্টা চলছে। এখন আর ওরকম ভিড় নাই, ওরকম চাপ নাই, ওরকম আতঙ্ক নাই। ইন্টারনেট সার্ভিসটা যত দ্রুত আসবে আশা করছি, আমার মনে হয় এটা ধীরে ধীরে আজকের দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে সারা বাংলাদেশ ব্যাপী। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক সার্ভার জটিলতা আর দেশীয় ইন্টারনেট বিড়ম্বনায় বাতিল হওয়া 11টি ফ্লাইটের যাত্রীদের বিদেশে কাজে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সহস্রাধিক যাত্রী এখনও টিকিট পাননি। কিছুদিনের মধ্যে তাদের বেশিরভাগের ভিসার মেয়াদও শেষ হবে।
বিস্তারিত নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্টে। দুদিন আগে সৌদি আরবে কাজে ফেরার কথা থাকলেও এখনও এজেন্সি, এয়ারপোর্ট সহ দাঁড়ে দাঁড়ে ঘুরে ফিরছেন প্রবাসী বাংলাদেশিরা। বাতিল হওয়া টিকিট নিয়ে কোনো সদুত্তর নেই এজেন্সির। আজকে আমার ভিসার মেয়াদটা শেষ, বাস আমি কালকেও আসছিলাম, আসার পর আমার নাম্বারটা রেখে আমাকে বলছে চলে যান, আমরা ফোন করব। তারপর আমার ফোন আসছে না, আমাকে শুধু মোবাইল নাম্বার রাখছে, রেখে বলছে যে আমাকে পরে ফোন দিয়ে জানানো হবে। তারা কোনো ফিক্সড ডেট দিচ্ছে না। এখন আমরা যে এই এয়ারপোর্টে এসে যে ভোগান্তিটায় পড়ছি, আমরা কোথায় হোটেলে থাকবো, কোথায় খাবো, এমন দুশ্চিন্তা নিয়ে শূন্য হাতে ফিরে যাচ্ছেন প্রবাসীরা। ফ্লাইট বাতিল হওয়ায় আবাসন, খাবার আর যাতায়াত খরচ বেড়েছে অনেক। 3000 টাকা উনার খরচ হয়েছে, তো এখানে হাজি ক্যাম্পে ছিল। সারাদিন ধরে বসে রয়েছি, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। হাজি ক্যাম্পে থাকছি, একজন লোক থেকে যদি আমার কাছ থেকে 1800 টাকা রুম ভাড়া নিছে। এয়ারপোর্টে যানবাহনে কয়েক গুণ ভাড়া দিয়েও বিলম্ব যাত্রায় যাত্রীদের হয়রানি চরমে। যে জায়গায় 2000 টাকা ভাড়া, আমি 7000 টাকা খরচ করে গেছি। বিমানমন্ত্রী জানালেন, সৌদি আরবগামী যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারক্রাফটে নেয়ার প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলেনি। তবে ফ্লাইট বাড়িয়ে এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে তারা। মাইক্রোসফটের একটা গ্লিচের কারণে এবং আমাদের দেশের কারণে, বিশেষ করে সাউদি এয়ারলাইন্সের 4টা ফ্লাইট ক্যান্সেল হয়েছিল। যে এজেন্সির মাধ্যমে তারা যাচ্ছে, সেই এজেন্সি অ্যাপ্লিকেশন করলে তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তাদেরকে আমরা অফার করেছি যে তোমরা যদি সাহায্য চাও, বাংলাদেশ বিমানও রেডি আছে, আমাদের প্লেন দিয়ে তোমাদেরকে সাহায্য করবো। কদিন ধরেই দেশের বিভিন্ন রুটে ফ্লাইট ভাড়া বাড়ানোর বিষয়ে সংস্থাগুলোর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি থাকলেও এখনও কারো বিরুদ্ধে সেটি বাস্তবায়ন হয়নি বলে জানান বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান। যদি আগামীতে কেউ ভাড়া বাড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের জেরে ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রায় 200 কোটি টাকা মূল্যমানের গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের 63টি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি গাড়ি রয়েছে বলে জানান তিনি। শনিবার রাজধানী মিন্টু রোডে মন্ত্রীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সারা দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়নের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বেশ কিছু গাড়ি ও অফিস ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে বলে মেয়র সেলিনা হায়াত আইভি টেলিফোনে জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামায়াত এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী। তো আমাদের ডিএনসিসির দেখা গেছে যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের 62টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে 29টির কথা বলা হয়েছে সম্পূর্ণ বশীভূত হয়ে গেছে। আর দক্ষিণ সিটি কর্পোরেশনে 14টি গাড়ি সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এরপর নারায়ণগঞ্জের মেয়র আইভি আমাকে শুক্রবার রাত্রে টেলিফোন করে বলল যে তার ওখানে সমস্ত চতুর্দিকে আগুন লাগাই দেওয়া হয়েছে এবং অসংখ্য তাদের যানবাহন পোড়াই দেওয়া হয়েছে। বিটিভি ভবনের কোনো জায়গা অক্ষত রাখা হয়নি উল্লেখ করে তথ্য সচিব হুমায়ুন কবির খন্দকার জানিয়েছেন, ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়। এছাড়া হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি। যে এমন কোনো জায়গা রাখে নাই যেখানে ক্ষতচিহ্ন নেই, আগুন দেওয়া হয়, যেখানে আগুন লাগেনি সেটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এই বিভৎস, আমি জানি না আমরা যারা 71-এ খুব ছোট ছিলাম, এরকম বিভৎস কোনো হয়েছে কিনা ঘটনা, এটি আমার জানা নেই। এটা এই ভেতরেই আসলে আপনাদেরকে নিয়েই তো দেখলেন আপনারাও, এটা সত্যিই খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। পুলিশের উপর হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি জামায়াতের 3 শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরে 19 জন ও কুমিল্লায় 91 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁয় বিস্ফোরক ও পুলিশের উপর হামলা মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র নাজমুল হক সনি সহ 11 জন,
খুলনার নাশকতার অভিযোগে পুলিশের অভিযানে জেলা জামায়াতের নায়েব আমির ও মহানগর যুব দলের সহ সভাপতি সহ 16 জন, সিলেট মহানগর পুলিশের 7 মামলায় 92 জন, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে বিএনপি জামায়াতের 7 জন এবং নাটোরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ সহ 16 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে 116 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জে পুলিশের উপর হামলা মামলায় ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির 26 নেতাকর্মীর নাম উল্লেখ করে 5 থেকে 600 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।